এমন একটা পরিস্থিতির কথা একটু ভাবুন তো, যেখানে প্রবল পরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্য, মানে তারা মরিয়া হয়ে চেষ্টা করছে একজন বিশ্ববরেণ্য ভারতীয়র একটা নির্দিষ্ট বিদেশ সফর আটকাতে। হ্যাঁ, আর তাদের ভয়টা কিন্তু খুব স্বাভাবিক ছিল, কারণ ওই মানুষটি যদি সেই দেশে গিয়ে তাদের নতুন সমাজ ব্যবস্থা নিয়ে পজিটিভ কিছু বলেন, তাহলে তো ভারতের বুদ্ধিজীবী মহলের রীতিমতো একটা ভূমিকম্প হয়ে যাবে। একদম। আর এই মানুষটি আর কেউ নন, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত তার ১৯৩০ সালের সেই ঐতিহাসিক সোভিয়েট রাশিয়া ভ্রমণ নিয়ে কথা বলবো। ঠিক, বিশেষ করে তার বিখ্যাত গ্রন্থ রাশিয়ার চিঠি এবং সে সময় কিছু ঐতিহাসিক দলিলাদির ওপর ভিত্তি করে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য হলো কেন তিনি একদিকে ওই নতুন সমাজের অকুণ্ঠ প্রশংসা করেছিলেন, আবার অন্যদিকে তাদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বেশ তীক্ষ্ণ সমালোচনাও করেছিলেন, সেটা নিরপেক্ষভাবে দেখা। ১৯২৫ থেকে ১৯২৮ সালের মধ্যে তো তিনি বারবার আমন্ত্রণ পাচ্ছিলেন। তারপর অবশেষে ১৯৩০ সালে তিনি মস্কোয় যান। মজার ব্যাপার হলো, তিনি কিন্তু এটাকে নিছক কোনো ভ্রমণ বলেননি। তিনি বলেছিলেন এটা তার তীর্থযাত্রা। হ্যাঁ, তীর্থযাত্রা। এর কারণটা যদি আমরা একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, পাশ্চাত্যের পুঁজিবাদী ব্যবস্থায় তো তিনি আগেই দেখেছিলেন যে কিভাবে অর্থ আর ব্যক্তিগত মুনাফার লোভ মানুষের মনুষ্যত্বকে গ্রাস করে। রাইট, সেই শোষণমূলক ব্যবস্থার একটা বিকল্প তিনি খুঁজছিলেন। একদম ঠিক। তাই সাম্রাজ্যবাদ বিরোধী এই নতুন সমাজতান্ত্রিক ব্যবস্থার যে বিশাল পরীক্ষা নিরীক্ষা, সেটা তাকে প্রবলভাবে আকর্ষণ করেছিল। সবচেয়ে বড় চমকটা ছিল সময়কালটা। মানে ওই বিপ্লবের মাত্র ১৩ বছরের মাথায় যে পরিবর্তনটা হয়েছিল। হ্যাঁ, মাত্র ১৩ বছরে একটি পিছিয়ে পড়া দেশ থেকে ধনবৈষম্য দূর করে সমাজের সব স্তরের মানুষকে সমান অবস্থানে আনার যে একটা চেষ্টা, রাষ্ট্রীয় উদ্যোগে জমিদারি প্রথা তুলে দেওয়া, সাধারণ কৃষক শ্রমিকদের হাতে ক্ষমতা তুলে দেওয়া, এটা সামাজিকভাবে একটা বিশাল পরিবর্তন এনেছিল। এখানেই আমার রবীন্দ্রনাথের দেওয়া সেই বিখ্যাত উপমাটার কথা মনে পড়ছে। ওই যে ভারতের দরিদ্র খেটে খাওয়া মানুষদের তিনি বলেছিলেন সভ্যতার পিলসুজ। ওহ হ্যাঁ, অসাধারণ একটা উপমা। মানে পিলসুজ যেমন সমাজের জন্য প্রদীপের আলোটা ধরে রাখে, কিন্তু ওপরের সবাই সেই আলো পেলেও তাদের নিজেদের গা বেয়ে শুধু তেলই গড়িয়ে পড়ে। তারা নিজেরা চিরকাল ওই অন্ধকারেই থেকে যায়। আর রাশিয়ায় গিয়ে তিনি ঠিক এর উল্টোটা দেখলেন। তিনি দেখলেন এই পিলসুসদের কাছেও শিক্ষার আলো পৌঁছে গেছে। মানে সত্যি কি তাই? একদম প্রান্তিক স্তরে? একদম তাই। সেখানে তখন এক বিশাল কর্মযজ্ঞ চলছিল। ধরুন, বয়স্ক শিক্ষাকেন্দ্র, নৈশ বিদ্যালয়, ভ্রাম্যমাণ পাঠাগার, এগুলোর মাধ্যমে একদম কারখানার শ্রমিক বা কৃষকদের শিক্ষিত করে তোলা হচ্ছিল। থিয়েটার বা মিউজিয়ামের মতো বিষয়গুলো তো আগে শুধু অভিজাতদের জন্যই ছিল, তাই না? হ্যাঁ, সাধারণ মানুষের তো সেখানে ঢোকার অধিকারই ছিল না। ঠিক, কিন্তু সেখানে সেগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তিনি নিজের চোখে দেখলেন যে সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি হলো সর্বজনীন শিক্ষা। আর এই অভিজ্ঞতার আবলেই কিন্তু তিনি দেশে ফিরে শান্তিনিকেতন আর শ্রীনিকেতনে তার পল্লী উন্নয়নের কাজকে একটা নতুন রূপ দিতে চেয়েছিলেন। একদম। কিন্তু এখানে একটা খটকা থেকেই যায়। সবাইকে আর্থিকভাবে সমান করতে গিয়ে বা রাষ্ট্রীয় উদ্যোগে যখন সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, তখন মানুষের নিজস্ব চিন্তার স্বাধীনতা কি কোথাও মুছে ফেলা হচ্ছিল না? সবকিছুকেই তো একটা নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা হচ্ছিল। হ্যাঁ, আর এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। রবীন্দ্রনাথের চোখ কিন্তু এদিকটা এড়িয়ে যায়নি। তিনি অন্ধ স্তাবক ছিলেন না। আচ্ছা। শিক্ষা বিস্তারের প্রশংসা তিনি অবশ্যই করেছিলেন, কিন্তু তিনি খুব দ্রুতই বুঝেছিলেন যে সেখানে একটি নির্দিষ্ট মতাদর্শ বা প্রপাগান্ডা জোর করে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রের মতের বাইরে যাওয়ার কোনো জায়গাই সেখানে নেই। বিরোধিতার কোনো সুযোগ ছিল না? না, ছিল না। তার স্পষ্ট দর্শন ছিল, যেখানে ব্যষ্টি উপেক্ষিত, সেখানে সমষ্টির উন্নতি দীর্ঘদিনের জন্য স্থায়ী নয়। হ্যাঁ, এই ব্যষ্টি আর সমষ্টি শব্দাদুতেকে যদি একটু সহজ করে বলি, ব্যষ্টি মানে তো ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল, আর সমষ্টি হলো সমাজ। অর্থাৎ একজন মানুষের নিজস্ব আত্মিক বিকাশ বা স্বাধীনতাকে গলা টিপে মেরে ফেলে গোটা সমাজের দীর্ঘস্থায়ী উন্নতি সম্ভব নয়। একদম। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে সাম্য আনার এই পদ্ধতিকে তিনি একটা যান্ত্রিক ব্যবস্থা বলে মনে করেছিলেন। তার মতে, মানুষের মনকে স্বাধীন না রাখলে সাম্যের নামে আসলে এক ধরনের যান্ত্রিক দাসত্ব তৈরি হয়। রাইট। পরাধীন ভারতবর্ষে বসেও তিনি কেবল বিদেশের অন্ধ্র প্রশংসাই করেননি, এই ত্রুটিগুলো নির্দ্বিধায় তুলে ধরেছিলেন।
আর সেদিক থেকে দেখতে গেলে ব্রিটিশদের ভয়টা হয়তো পুরোপুরি অমূলক ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ তৎকালীন নেতাদের কল্পনার চাইতেও অনেক বেশি স্বাধীন চেতা ছিলেন। ঠিক, তিনি রাশিয়ার সাম্য ও শিক্ষা ব্যবস্থাকে সাধুবাদ জানালেও মানুষের আত্মিক বিকাশকে আটকে দেয় যে রাজনৈতিক বাস্তবতা, সেটা মেনে নেননি। আজকের দিনেও এটা জানা ভীষণ প্রাসঙ্গিক যে কিভাবে একজন চিন্তাবিদ অন্ধ আবেগ সরিয়ে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকেই সমাজকে বিচার করেছিলেন। সত্যিই তাই। সত্যি তাই। তাহলে আলোচনা শেষে একটা কৌতূহলোদ্দীপক প্রশ্ন কিন্তু থেকেই যায়। এমন কোনো সমাজ গঠন কি আদৌ সম্ভব, যেখানে রবীন্দ্রনাথের দেখা সেই নিখুঁত অর্থনৈতিক সাম্য আর তার কাঙ্ক্ষিত নিরঙ্কুশ ব্যক্তি স্বাধীনতা, এই দুটিরই একসঙ্গে চমৎকার ভারসাম্য বজায় থাকবে? খুবই গভীর একটা প্রশ্ন। হ্যাঁ, নাকি একটি পেতে গেলে অন্যটিকে কিছুটা হলেও বিসর্জন দিতেই হবে? শ্রোতারা এই বিষয়টি নিয়ে নিজেদের মতো করে ভেবে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই।